হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রিসার্চ ডাইজেস্ট পডকাস্টের আজকের এপিসোডে। আমরা আজকে যে আর্টিকেলটি নিয়ে কথা বলবো তার টাইটেল হচ্ছে স্ট্রাকচারাল বেসিস ফর এ হাইলি কনজার্ভড আরএনএ মেডিয়েটেড এন্টেরোভাইরাল জেনোম রেপ্লিকেশন। এবং এই আর্টিকেলটি নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন দ্য ফার্স্ট অথর নব কৃষ্ণ দাস। নবদা বাংলাদেশে সাস্টের অ্যালুমনাই এবং বর্তমানে তিনি পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে আছেন ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড বাল্টিমোর কাউন্টিতে। নবদা, আপনাকে স্বাগতম। ধন্যবাদ হাসান, আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য, এবং সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানে জয়েন করার জন্য। তো আমরা আজকে আলোচনা করব এই আর্টিকেলটির ব্যাপারে। দেখি আমরা আপনাদেরকে কতটুকু সাহায্য করতে পারি এবং আমরা কতটুকু আলোচনা করতে পারি এই ব্যাপারে। সেটাই। থ্যাংক ইউ নবদা। আমি কোশ্চেনে চলে যাই। তো দাদা, আমরা তো জানি যে হিউম্যানে আমাদের জেনেটিক ইনফরমেশন গুলো স্টোর হিসেবে থাকে ডিএনএ তে, এবং আরএনএ হচ্ছে ডিএনএ এবং প্রোটিনের মাঝে একটা মেসেঞ্জার হিসেবে কাজ করে। তো আরএনএ এর যে স্ট্রাকচার, সেটা কি কি কারণে ইম্পর্টেন্ট? এবং আমরা জানি মেইনলি মেসেঞ্জার আরএনএ তো লেস দেন 2%, এবং আমাদের টোটাল জিনোমের মোর দেন 98% নন কোডিং আরএনএ। তো আমার মনে হয় স্ট্রাকচারটা সেই কারণেও কোনোভাবে রিলেভেন্ট হতে পারে। সো আপনার আপনার কি মনে হয় যে কি কারণে আরএনএ স্ট্রাকচার গুলো ইম্পর্টেন্ট? ধন্যবাদ। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি যে আমাদের যে আমরা মানে অনেকটা সময় ধরে একটা ছিল যে আরএনএ গুলোর মধ্যে কোডিং আরএনএ হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু রিসেন্টলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে এসছে যে নন কোডিং আরএনএ গুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমাদের যে এই আরএনএ স্ট্রাকচারের ব্যাপারে কথা বলতে গেলে আমাদেরকে অবশ্যই আমি আগে ওয়াটসন ক্রিক অ্যান্ড উইলকিন্সদেরকে ওনাদেরকে ধন্যবাদ জানাবো, যারা 1962 সালে নোবেল পুরস্কার পেয়েছেন এই ডিএনএ স্ট্রাকচার আবিষ্কার করার জন্য। এবং পরবর্তীতে যদিও ফ্র্যাঙ্কলিন নোবেল পুরস্কার পাননি, কারণ উনি এর আগে মারা গিয়েছিলেন। তো এই আরএনএ স্ট্রাকচার গুলো খুবই গুরুত্ব। এখানে 3 ধরনের স্ট্রাকচার, মূলত আমরা স্ট্রাকচার বলতে বিভিন্ন ধরনের স্ট্রাকচার বোঝায়, 3 ধরনের স্ট্রাকচার বোঝায়। প্রথমত প্রাইমারি স্ট্রাকচার, বা যেখানে শুধুমাত্র সিকোয়েন্স গুলো থাকে। তো এখান থেকে আমরা সিকোয়েন্সটা জানতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ সিকোয়েন্স জানা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমরা সেকেন্ডারি স্ট্রাকচার সম্বন্ধে জানি, যেখানে আমরা কিছু ইন্টারেকশন, সেখানে কি কি বেস পেয়ার গুলো আছে, যে আমরা জানি যে আরএনএ এর মধ্যে কি আছে, যে সাইটোসিন, ইউরাসিল, গুয়ানিন এন্ড হচ্ছে যে অ্যাডেনিন আছে। তো এদের মধ্যে দেখা যায় যে সিজি আর হচ্ছে ইউ এরা হচ্ছে বেস পেয়ারিং করে। তো এগুলো সম্বন্ধে আমরা আইডিয়া পেতে পারি কোনটা কোনটার সাথে করতেছে, ইন্টারাকশন করছে। কিন্তু আমরা আসলে এগুলো কিভাবে, আমাদের তো আর এইভাবে সেকেন্ডারি স্ট্রাকচার বা প্রাইমারি স্ট্রাকচার এইভাবে থাকে না আমাদের বডির মধ্যে। আমাদের বডির মধ্যে একটা 3 ডাইমেনশনাল একটা স্ট্রাকচার হিসেবে থাকে, যেখানে কারণ একে বিভিন্ন ধরনের একটা নির্দিষ্ট একটা ফোল্ডিং এ থাকতে হয়, বিভিন্ন পারপাস, এটাকে বিভিন্ন ধরনের কাজে যুক্ত হওয়ার জন্য। যেমন আমাদের জিন এর যে অভিব্যক্তি আছে, বা যেটাকে জিন এক্সপ্রেশন বলে, রেগুলেশন বলে, এগুলো বিভিন্ন ব্যাপারে এটাকে একটা নির্দিষ্ট ধরনের একটা, বাংলা ভাষায় এটাকে বলে ভাঁজ, বিভিন্ন ধরনের ভাঁজে থাকে, বা ইংরেজিতে এটাকে বলে ফোল্ডিং। তো একটা বিভিন্ন ফোল্ডিং এ থাকতে হয়। তো এই জন্য আমাদের এই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের আরএনএ নির্দিষ্ট ধরনের স্ট্রাকচার, এখানে স্ট্রাকচার্ড আরএনএ থাকা প্রয়োজন, এবং স্ট্রাকচার ভাবেই থাকে। এবং এটা আমাদের যদি জানতে পারি, তাহলে আমরা বিশদভাবে আরএনএ স্ট্রাকচার এবং সেলের মধ্যে কিভাবে বিভিন্ন কিছু রেগুলেট হয়, সেগুলো আমরা আরো ভালোভাবে জানতে পারবো। তো এই জন্য আমাদের আরএনএ স্ট্রাকচার জানা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। বুঝতে পারছি। সো আসলে তাহলে আপনি বলছেন যে যখন আরএনএ গুলো ফাংশন করে বিভিন্ন এবং প্রোটিনের সাথে ইন্টারঅ্যাকশন করে, সো ইন্টারঅ্যাকশনের জন্য আসলে টারশিয়ারি স্ট্রাকচার গুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আপনার এই যে আর্টিকেলটা, এখানে মূলত আমি দেখলাম যে এন্টেরোভাইরাস নিয়ে কাজ করেছেন। তো
এন্টারোভাইরাসের এমনি পাবলিক হেলথ বা ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি আসলে? সো এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আমরা আসলে সারা বিশ্বের লোকজনই অ্যান্টারোভাইরাস সম্বন্ধে জানে। যদিও অনেকে এটাকে অ্যান্টারোভাইরাস নামে জানে না, বরং এটাকে পোলিও ভাইরাস নামে জানে। যেমন এখনো পোলিও ভাইরাসটা খুবই কার্যকর, সারা পৃথিবীতে বিভিন্ন ব্যক্তিদেরকে আক্রমণ করে। যদিও এটার এক ধরনের ভ্যাকসিন এখন আছে, কিন্তু যেহেতু এই ভাইরাসটা খুবই দ্রুত মিউটেট করে, মানে হচ্ছে যে এটার যে সিকোয়েন্স গুলো আছে যে এটা পরিবর্তন করে, তো এই জন্য এটার আসলে কার্যকরী এই ভ্যাকসিন গুলো সবসময় কার্যকরী হচ্ছে না। এটাকে নতুন ভ্যাকসিন নিয়ে চিন্তা করতে হচ্ছে। তাছাড়া এছাড়া আরো এই অ্যান্টারোভাইরাস এটা একটা জেনাস বলে এটাকে। তো এই জিনাসের মধ্যে আরো 6টা ভাইরাস আছে। অ্যান্টারোভাইরাস EB68, EB71, তারপরে হচ্ছে রাইনোভাইরাস ABC, তো মোট এবং পোলিও ভাইরাস তো অবশ্যই আছেই সেখানে। তো মোট এই 7টা হচ্ছে হিউম্যান প্যাথোজেন। তো এতে শুধুমাত্র দেখা গেছে যে আমরা এখানে আমাদের ল্যাবের মধ্যে আমরা সিকোয়েন্স NCBI ব্লাস্ট করে অ্যানালাইসিস করে দেখেছি যে 5,000-এর উপরে শুধু NCBI তে এই ডিফারেন্ট সিকোয়েন্স এখানে ওরা সাবমিট করেছে বিভিন্ন রিসার্চাররা। তো এতে আমরা বোঝা যাচ্ছে, এমনকি এমন গবেষণা পাওয়া গেছে অ্যামাজনের যে জঙ্গল আছে সেটার মধ্যেও আমরা অ্যান্টারোভাইরাস খুঁজে পাই। তো তবে মজার মানে সবচেয়ে এখানে আমাদের যে ভয়ের ব্যাপারটা হচ্ছে এরকম, এটা অনেকবার প্যান্ডেমিক হয়ে গেছে অ্যান্টারোভাইরাসের, তারপরেও এটা আরো হবে, এবং এর কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, ওরকম ইফেক্টিভ ভ্যাকসিন। তো এর জন্য আমাদের এবং আমেরিকার কথা আমি যদি বলি, প্রতি বছর প্রায় আমেরিকাতে 10 থেকে 15 মিলিয়ন লোক, যেটাকে আমি বলবো যে 1 থেকে 1.5 কোটি লোক হচ্ছে 1.5 কোটি হচ্ছে কেস এরকম পাওয়া যায় যে অ্যান্টারোভাইরাসের আক্রমণ হয়েছে। পাশাপাশি প্রায় 10,000-এর মতো লোক হসপিটালে ভর্তি হয় এটা নিয়ে। আর সবচেয়ে খারাপ কথা বলবো, যে সবচেয়ে খারাপ যেটা ভালো লাগে না, ছোট বাচ্চাদেরকে আমরা দেখতে খুবই ভালো লাগে সবার। তো ছোট বাচ্চাদের হচ্ছে হাতে মুখে একটা অসুখ হয়, এটাকে বলে হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। তো এটা হচ্ছে ছোট ছোট বাংলা ভাষায় গোটার মতো হয় যেটাকে বলে। তো এটা একটু খারাপ দেখা যায় খুবই। তো এটারও এখন পর্যন্ত কোনো চিকিৎসা নেই। এটা হচ্ছে এক ধরনের অ্যান্টারোভাইরাসের আক্রমণ। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। তো তাহলে মানে এন্টেরোভাইরাসেস হচ্ছে একটা গ্রুপ অফ ভাইরাস এবং ওই মেম্বার যারা আছে প্রত্যেকেই কাইন্ড অফ ডিফারেন্ট ডিজিজেস করে থাকে আরকি। হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা। তো আপনার এই আর্টিকেলে যে জেনোমের যে অংশটা নিয়ে আপনি কাজ করেছেন মেইনলি যে স্ট্রাকচার বের করেছেন সেটি হচ্ছে ভাইরাসের লাইফ সাইকেলের রেপ্লিকেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভাইরাস লাইফ সাইকেলের ক্ষেত্রে এই রেপ্লিকেশনটা কেন ইম্পর্টেন্ট? রেপ্লিকেশন স্টেপটা। তো সেটা একটু বলেন, তারপরে আমি হয়তো রেজাল্টের দিকে চলে যাব। তো এখানে ভাইরাল লাইফ সাইকেলের ক্ষেত্রে আমরা যদি দেখি, অ্যান্টারোভাইরাসের যে বিভিন্ন ধরনের অ্যান্টারোভাইরাস যে ম্যাচিউর পার্টিকল যেটা আছে, ভাইরিয়ন যেটা আছে, সেটা যখন আমাদের সেলে আসে, এবং এটা একটা পজিটিভ সেন্স আরএনএ বলে। পজিটিভ সেন্স আরএনএ বলতে বোঝায় যে আরএনএ গুলো তাদের যে জিনোমটা যেটা আছে, যেটা এমআরএনএ হচ্ছে জিনোমের, এমআরএনএ এবং জিনোম এটা দুইটা একই বলা যেতে পারে। যেটাকে আমি যদি বাংলায় বলি যে দুইটা মানে এটাকে আলাদা কোনো কাজ করে না, দুইটা একই কাজ করে। এবং এর মধ্যে হচ্ছে এরা নিজেরাই হচ্ছে ট্রান্সলেশন প্রসেসে যায় বা বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করে, আবার হচ্ছে এরাই আবার রেপ্লিকেশন প্রসেসে যায়। তো এবং পরবর্তীতে এরা আবার অনেকগুলো এরকম ভাইরিয়ন তৈরি করে অন্যদেরকে ইনফেক্ট করার জন্য যায়। তো এখানে রেপ্লিকেশন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রসেস। কিভাবে গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে রেপ্লিকেশন যদি না হয় তাহলে হচ্ছে এই ভাইরাস তাদের কি বংশবৃদ্ধি করতে পারবে না, আমি যদি বাংলা ভাষায় বলি। মানে অনেকগুলো কপি তৈরি করবে এবং অন্যদেরকে ইনফেক্ট করবে, মানে অন্যদেরকে মানে আক্রান্ত করবে, এই আক্রান্তটা সে করতে পারবে না। তো এই জন্য রেপ্লিকেশনের ব্যাপারটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা রেপ্লিকেশন বন্ধ করতে পারি তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় যে ভাইরাসের থাকলেও বডির মধ্যে সে খুব বেশি কিছু করতে পারবে না, কারণ যেহেতু সে সংখ্যা বৃদ্ধি করতে পারছে না। আচ্ছা, আচ্ছা। তো আমি রেজাল্টস অংশে যাব। তার আগে একটা জাস্ট কোশ্চেন যে আরএনএ তো আমরা জানি যে প্রোটিনের থেকেও অনেক দিক দিয়েই ফ্লেক্সিবল মলিকিউল। তো স্ট্রাকচার বের করা নিশ্চয়ই কঠিন এবং সায়েন্টিস্টরা অনেকভাবে চেষ্টা করেন আমরা জানি। তো আপনার স্ট্রাকচার বের করার ক্ষেত্রে কি মেথড ইউজ করেছেন এবং সেটা কোন দিক দিয়ে অ্যাডভান্টেজ দিয়েছে আপনাকে? তো আমাদের ল্যাবে আমরা একটা পদ্ধতি ব্যবহার করি।
আমি এটা আগে বলে নিচ্ছি যে আমরা হচ্ছে এটা এক্স-রে ক্রিস্টালোগ্রাফি নামে একটা মেথড আছে। এখানে অনেকগুলো মেথড মানুষ ব্যবহার করে, এখন রিসার্চাররা ব্যবহার করে। যেমন হচ্ছে স্মল অ্যাঙ্গেল এক্স স্ক্যাটারিং ব্যবহার করে, সেটা হচ্ছে শুধুমাত্র বায়োমলিকুলার এনভেলপ দেখা যায়, এটা হাই রেজলিউশন না। তো এখানে মলিকুলার ইন্টারাকশন বা অ্যাটমিক লেভেল ইন্টারাকশন গুলো দেখা যায় না। তারপরে হচ্ছে যে ক্রাইওইয়াম রিসেন্টলি এসছে, ওইটা হ্যাঁ প্রোটিনের জন্য খুবই ভালো, কিন্তু আরএনএ কে সেটা করতে পারে না। তো আরএনএ স্ট্রাকচারের ক্ষেত্রে ডিটারমিনেশনের ক্ষেত্রে আমরা এক্স-রে ক্রিস্টালোগ্রাফি ব্যবহার করি, এবং এটার মধ্যে আরেকটা বিষয় আমরা ইউজ করি, একটা বলে ফ্রাগমেন্টেড অ্যান্টাইবডি ব্যবহার করি আমরা। তো বা অ্যান্টাইবডি ফ্রাগমেন্ট ব্যবহার করি, যেটা হচ্ছে যে আমাদের এইটার ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা দেয়, যে স্ট্রাকচারটাকে ডিটারমাইন করার পরে আমরা যখন ক্রিস্টাল পাই, এক্স-রে ক্রিস্টালোগ্রাফির ক্ষেত্রে স্বাভাবিকভাবে ক্রিস্টাল পেতে হবে। ক্রিস্টাল পাওয়ার পরে যেখানে থেকে আমরা স্ট্রাকচার পাবো, ডিফ্রাকশন ডেটা পেলাম, এবং স্ট্রাকচার পাওয়ার ক্ষেত্রে ওইটা একটা বিশেষ হেল্প করে, পাশাপাশি ক্রিস্টাল পেতে ওইটা খুব হেল্প করে। ওকে ওকে, সো দ্যাট মিনস ওই টার্গেট আরএনএ এর সাথে ওই ফ্যাবটাকে কমপ্লেক্স করে মেইনলি আপনি ক্রিস্টাল জেনারেট করেন আর কি। হ্যাঁ, তো এখানে আমরা যেটা করি আর কি, যে আরএনএ যে অংশটা আছে, আরএনএ এর মধ্যে স্বাভাবিকভাবে সেকেন্ডারি স্ট্রাকচার গুলো যদি আমরা দেখি, যে এই সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে অনেক হেয়ারপিন লুপ থাকে। তো আমরা করি কি, যে আমার যে আরএনএটা আছে আমাদের এখানে, আমি যেটা নিয়ে কাজ করেছি এখানে, সেটাতে হচ্ছে যে তিনটা এটা একটা ক্লবার লিপের মতো। তো ক্লবার লিপের মতো বলতে এটা একটা স্টেম আছে নিচের দিকে, আর উপরের দিকে হচ্ছে তিনটা স্টেম এ বি সি আছে এবং ডি আছে। এখানে একটা স্টেম আছে যেটা অনেক বড়, আর একটা আছে ছোট। তো যেটার বড় এটাকে ডি বলা হয়, বলি আমরা। তো এখানে যেটা লেফটের যে সেকেন্ডারি রেড মার্ক স্ট্রাকচার, হ্যাঁ রেড মার্ক যেটা ডোমেন 1 বলে, এটা হচ্ছে যে যে ইম্পর্টেন্ট, যে আমরা রেপ্লিকেশন প্ল্যাটফর্ম বলে আর কি এটাকে। তো এটা হচ্ছে 3 ভাগে বিভক্ত এই জিনোমটা। তো এখানে 3 প্রাইম আনট্রান্সলেটেড রিজন বলে, 5 প্রাইম বলে, এবং ওপেন রিডিং বা কোডিং রিজন বলে, যেটাকে আমরা এখানে দেখতেছি মাঝখানে ওআরএফ লেখা আছে। তো এই 5 প্রাইম আনট্রান্সলেটেড রিজনের মধ্যে যে রেড অংশটা আছে, বা সবচেয়ে শুরুতে যেটা আছে, এটার মধ্যে হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে যে লম্বা যে অংশটা আছে লাল ইসের মধ্যে, এখানে 4টা তো আছে, 3টা আমার মনে হয় দেখা যাচ্ছে এখানে, তাই না? যে ডোমেন 1-এর মধ্যে 3টা লুপ আছে। যে প্রথম বাম দিক থেকে যদি আমি যাই ঘড়ির কাঁটার দিকে, তো বাম দিকে একটা বি লুপ, উপরেরটা হচ্ছে সি লুপ, আর ডান দিকে লম্বার যেটা আছে এটাকে বলা হচ্ছে ডি লুপ। তো এই ডি লুপের মধ্যে হচ্ছে এই লুপগুলোর মধ্যে যে কোনো একটা লুপকে আসলে গ্রাফ করা হয়, মানে সেখানে হচ্ছে কিছু সিকোয়েন্স চেঞ্জ করে দেওয়া হয়, চেঞ্জ করে দিয়ে সেখানে যাতে ফ্যাবকে বাইন্ড করতে পারে সেরকম একটা ব্যবস্থা করা হয়, এবং পরে এটাকে কমপ্লেক্স বানিয়ে হচ্ছে পরবর্তীতে যেটা ক্রিস্টালাইজেশন অন্যান্য যে জেনারেলি যে ট্রায়ালগুলো দেওয়া হয় ওগুলো করা হয় আর কি, রোবট দিয়ে, একে বলে রোবট মস্কুইটো দিয়ে বা অন্যান্য মস্কুইটো দিয়ে আমরা করেছি আর কি আমাদের ল্যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো আপনার এই আর্টিকেলের যে ফাইন্ডিংস গুলো আছে খুবই ইন্টারেস্টিং ফাইন্ডিংস, তো মেজর কিছু ইন্টারেস্টিং ফাইন্ডিং গুলো আমাদের একটু শেয়ার করেন। এখানে আমাদের খুবই মজার ব্যাপার হচ্ছে যে আমরা আসলে যখন এটা করি তখন আমরা ভাবতেও পারি না যে আমরা এরকম কিছু একটা পেয়ে যাব ডেটা এখানে। তো এক্স-রে ক্রিস্টালোগ্রাফিটা একটু ডিফারেন্ট। তো এখানে যখন আমরা পাই, আমরা দেখি যে প্রিডিক্টেড স্ট্রাকচার, এখানে আমরা এইমাত্র আমরা দেখলাম যে স্লাইডের মধ্যে প্রিডিক্টেড স্ট্রাকচারটা হচ্ছে একটা ক্লোবার লিপের মতো, কিন্তু যখন আমরা ফাইনাল স্ট্রাকচার পেয়েছি, তো ফাইনাল স্ট্রাকচারের মধ্যে আমরা দেখলাম যে এটা ক্লোবার লিপের মতো না, এটা একটা এইচ শেপ স্ট্রাকচার। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে আমার মনে হয় স্লাইডের মধ্যে দেখা যাচ্ছে যে এইচ শেপ স্ট্রাকচার আমরা এখানে পেয়ে গেছি, যেটা ক্রিস্টাল ডিরাইভ সেকেন্ডারি স্ট্রাকচার বলে, বা ক্রিস্টাল থেকে যে সেকেন্ডারি স্ট্রাকচার পেয়েছি। আর আগে যেটা ক্লোবার লিপের মতো ছিল সেটা হচ্ছে আমাদের প্রিডিকশন থেকে, যে আমরা প্রেডিকশন থেকে স্ট্রাকচারটা আসলে রিয়েল স্ট্রাকচারটা ডিফারেন্ট। সো হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদিও আমরা আগে সেকেন্ডারি স্ট্রাকচার পেয়েছি, ওইটা আসলে বর্তমানে যে সেকেন্ডারি স্ট্রাকচার বা টারশিয়ারি স্ট্রাকচার এর সাথে ম্যাচ করতেছে না, কারণ আসলে আমরা ওইটা হচ্ছে প্রিডিকশন। তো এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে ফ্যাবটা বাইন্ড করতেছে, ফ্যাব বাইন্ডিং লুপ গ্রাফ করা হয়েছে, যে একটা যে কোনো একটা ডি তে আমরা এখানে ডি লুপের মধ্যে ফ্যাব বাইন্ডিং একটা লুপকে গ্রাফ করেছি, এখানে কয়েকটা এপিটোপ দিয়েছি, একটা এপিটোপ দেওয়া হয়েছে সেখানে বাইন্ড করে আছে। তারপরে সেকেন্ড যে খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা কখনোই পাইনি,
বা কখনোই কোনো রিসার্চার এটা নিয়ে আলোচনা করেনি, যদিও এটার উপর হাজার হাজার পেপার আছে যে অ্যান্টারোভাইরাস রিসার্চের উপরে, যে স্টেম লুপ সি থেকে সি এর মধ্যে একটা নিউক্লিওটাইড আছে যেটাকে আমরা এডিনিন বলে, যে এডিনিন যেটাকে আছে এটা আসলে 100% কনজার্ভ। আমরা 5000 সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করে দেখেছি যে এটা 100% কনজার্ভ। এখন আমরা বুঝতে পারছি না যে 100% কনজার্ভ কেন হবে এটা, এবং সেটা আবার করতেছে কি যে ডি লুপের মধ্যে নন ক্যানোনিক্যাল বেস পেয়ার বলতে এগুলোকে বোঝায় যেগুলো হচ্ছে যে সিজি আর এ ইউ বাদে যতগুলো আছে বেস পেয়ারিং হয় সবগুলোকে নন ক্যানোনিক্যাল বেস পেয়ারিং বলে। তো সেখানে হচ্ছে গিয়ে সে একটা লং রেঞ্জ ইন্টারাকশন করতেছে, যেটা আমাদের আগে আমরা সেকেন্ডারি স্ট্রাকচার থেকে আমরা পাইনি, কিন্তু টারশিয়ারি স্ট্রাকচার থেকে আমরা দেখতেছি যে এটা আসলে ইন্টারাকশন করতেছে। তো এখন আমরা যে আসলে এটা কেন ইম্পর্টেন্ট, এর পরবর্তীতে আমরা ফার্দার এক্সপেরিমেন্ট করে দুইটা জিনিস আমরা এখান থেকে পাই। তো আচ্ছা জি দাদা, এখানে মাঝখানে ইন্টারাপ্ট করলাম, আমার একটা কোশ্চেন। যে স্ট্রাকচারটা আমরা দেখছি এটা তো রাইনো ভাইরাসের, তো এন্টেরোভাইরাস জেনাসের আর কোন কোন ভাইরাসের স্ট্রাকচার হচ্ছে আপনি সলভ করেছেন, এবং ওগুলা কি আসলে সেম শেপ আর কি স্ট্রাকচারালি সিমিলার কিনা? হ্যাঁ, খুবই 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 সুন্দর প্রশ্ন। আমি এটা ভুলে গিয়েছিলাম এই বিষয়ে কথা বলতে। তো আমি আসলে কাজ শুরু করি কক্সাকি ভাইরাস দিয়ে। তো প্রথমে কক্সাকি ভাইরাসের আমি একটা স্ট্রাকচার সলভ করি। আমি বলবো না, আমরা সলভ করি, আমরা একটা গ্রুপ। আমরা সলভ করেছি। এই স্ট্রাকচারটা হচ্ছে নেচার কমিউনিকেশনসে পাবলিশড হয়েছে গত বছর, তো 2023 সালে। তো এটা যখন এখানে এটা নেচার কমিউনিকেশন জার্নালে পাবলিশ হয়, এটা একটা সাইট থেকে। পরবর্তীতে এছাড়া আমরা কক্সাকি ভাইরাসের দুই দিক থেকে আমরা কক্সাকি ভাইরাসের দুইটা স্ট্রাকচার সলভ করি। তারপরে রাইনো ভাইরাস থেকে আমরা রাইনো ভাইরাস বি এর একটা স্ট্রাকচার সলভ করি হচ্ছে 2.2 অ্যামস্ট্রং এর। রাইনো ভাইরাস সি এর দুইটা স্ট্রাকচার সলভ করি, একটা হচ্ছে 2.54 অ্যামস্ট্রং এবং 2.97 অ্যামস্ট্রং এ। তো যতগুলো স্ট্রাকচার আছে সবগুলো স্ট্রাকচার দেখে আমরা যা দেখলাম সবগুলো হচ্ছে এ শেপড। সবগুলোর মধ্যে একটা সি থেকে ডি লুপের ডি এর যে নন ক্যানোনিক্যাল বেস পেয়ারের সাথে একটা ইন্টারাকশন আছে, এবং এদের মধ্যে একটা বাল্জ আছে ডি লুপের মধ্যে, যেটা খুবই ইম্পর্টেন্ট। পরবর্তীতে আমরা এক্সপেরিমেন্ট করে দেখলাম যে ভাইরাল প্রোটিন যেটাকে বলে যে 3C ভাইরাল প্রোটিন, যেটাকে যে ভাইরাল প্রোটিয়েজ মেনলি বললে আরো বেটার হবে, প্রোটিয়েজ যেটা ফিউশন প্রোটিন পলিমারেজ 3D কে নিয়ে আসে সাথে করে। 3CD যেটাকে নিয়ে আসে রিক্রুটমেন্ট হয়, কারণ তো প্রোটিনের ভাইরাসে তো লাগবে প্রোটিনটা নিজেদেরকে রেপ্লিকেশন করার জন্য। তো সে এটাকে নিয়ে আসে, ওগুলা হচ্ছে বালজে এবং হচ্ছে একদম লুপের মধ্যে বাইন্ড করে। এবং আমরা আরেকটা জিনিস পাই যে পলিসি বাইন্ডিং প্রোটিনটা হচ্ছে যেটা আমরা পিডি স্ট্রাকচারের মধ্যে দেখেছি যে নিচের দিকে বাইন্ড করে, আর হচ্ছে বি লুপে বাইন্ড করে, যে ঘড়ির কাটার দিক থেকে গেলে বি লুপে বাইন্ড করে। কিন্তু এটা আমরা পরবর্তী দেখতে পাই যে এই দুইটা আসলে স্টেম এ আর স্টেম বি দুইটা হচ্ছে পাশাপাশি, তো একটা মলিকুলি দুইটার মধ্যে বাইন্ড করে, এইগুলো হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। আরেকটা ইন্টারেস্টিং বিষয় যেটা আমি খেয়াল করলাম যে আপনারা শুধুমাত্র যে স্ট্রাকচার বের করেই ক্ষান্ত হননি, এবং স্ট্রাকচারের নলেজ ইউজ করে একটা অ্যান্টিসেন্স অলিগো ডিজাইন করেছেন, তো সেটা সম্পর্কে একটু বলেন। তো অ্যান্টিসেন্স অলিগোটা হচ্ছে যে আমরা প্রথমে এটাকে আমরা এরকম একটা দেখলাম যে সবগুলো এক্সপেরিমেন্ট করে আমরা দেখলাম যে নিচের যে অংশটা আছে 3' স্পেসার বলে এটাকে, যে আমাদের তো দুইটা এখানে ভাইরাল আরএনএর ক্ষেত্রে দুইটা যেমন 5' সাইট থাকে, 3' সাইট থাকে। তো আমরা যখন যে 3' সাইট যেটাকে দেখলাম, এই 3' সাইডের যে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড একটা রিজন আছে, যে একক সিঙ্গেল স্ট্যান্ডার্ড রিজন বলতে যেখানে শুধুমাত্র আরএনএ তো সিঙ্গেল স্ট্যান্ডার্ড, তাই না, যেটা ডিএনএ এর মতো ডাবল স্ট্যান্ডার্ড না, কিন্তু এই যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড রিজনটা আছে সেটা হচ্ছে মূলত এই প্রোটিনের জন্য, এখানে প্রোটিন বাইন্ড করে, পলিসি বাইন্ডিং প্রোটিনকে মেনলি বাইন্ড করে। যদিও সে কিছু ইন্টারাকশন বি লুপের সাথে থাকে, তখন আমরা এমন একটা ডিএনএ একটা হাইব্রিডাইজেশন করলাম, আমরা একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ অলিগো তৈরি করলাম, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, যেটা হচ্ছে জাস্ট কমপ্লিমেন্টারি ওই সিকোয়েন্স আরএনএ সিকোয়েন্সের। তো যদিও ডিএনএ সিকোয়েন্সের মধ্যে টি আছে ইউর পরিবর্তে, কারণ হচ্ছে যেটা ডিএনএ তো সে টি থাকবে এখানে, তো এরকম আছে। তো এটা দেখা গেল কি যে যখন এটা এখানে বাইন্ড করে,
তখন প্রোটিন যে পলিসি বাইন্ডিং প্রোটিন, যেটা খুবই হোস্ট প্রোটিন, সব মানে আমাদের হিউম্যান সেলের মধ্যে থাকে, যে হোস্ট প্রোটিনটা সেখানে বাইন্ড করতে পারে না, কারণ যেহেতু অলরেডি এই প্লেসটা অন্য কেউ অকুপাই করে ফেলছে। এবং আমরা আরেকটা এক্সপেরিমেন্ট করি যে আসলে ড্রাগের মতো, যদি কেউ অলরেডি ইনফেক্টেড হয়ে যায়, যে অলরেডি হচ্ছে কি সে প্রোটিন তো বাইন্ড করে বসে আছে সেখানে, তাহলে কি হবে? তখন আমরা দেখি কি যে অ্যান্টিসেন্স অলিগো ওই প্রোটিনকেও ওখান থেকে সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে নিজে ওই জায়গা দখল করে ফেলে, যার ফলে এটা একটা ড্রাগের মতো একটা প্রপার্টি, বা যেটা কি করতে পারে যে যদি রোগী অসুস্থ থাকে, এটা যদি আমরা সেখানে দেই, পটেনশিয়ালি সে এটাকে ডিসপ্লেস করে দিবে এবং রেপ্লিকেশনটাকে বন্ধ করে দিতে পারে সে। তো যদিও এটা হচ্ছে খুবই প্রিলিমিনারি স্টেজের ডাটা, আমরা তো এখনো আমরা এখনো ওই ট্রায়াল যেগুলো আছে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 বা এই ধরনের আমরা কোনো এক্সপেরিমেন্টই করি নাই এখনো। তবে এটা একটা পটেনশিয়াল একটা এক্সপেরিমেন্ট আর কি, যে কাইন্ড অফ বলতে পারি যে প্রুফ অফ প্রিন্সিপাল। হ্যাঁ, প্রুফ অফ কনসেপ্ট আমরা এরকম টাইপের। তো এই এটা তো জাস্ট ওয়ান ওয়ে টু ইউজ দ্য স্ট্রাকচার, লাইক একদিক অ্যান্টিসেন্স অলিগো। আর কিভাবে আমাদের এই স্ট্রাকচারাল ইনফরমেশনটা হেল্প করতে পারে, ধরেন ইন বিগ পিকচার? এটা বিগ পিকচারে হেল্প করতে পারে যে এটা তো আমরা এখনো জানি যে আসলে কোন নিউক্লিওটাইড গুলো হচ্ছে, আমরা তো জানি যে আগে আমরা সেকেন্ডারি স্ট্রাকচার থেকে জানলাম যে কোন নিউক্লিওটাইড গুলো হচ্ছে কনজার্ভ। এখন আমরা জানি যে ওই নিউক্লিওটাইড গুলো কিভাবে ফোল্ডিং করতেছে। এখানে আমরা যদি দেখি যে স্ট্রাকচারের মধ্যে লোকাল এগুলো যদি দেখি, যে ফোল্ডিং গুলো দেখি নিউক্লিওটাইডের, আমরা দেখবো যে কিছু নিউক্লিওটাইড বাইরের দিকে বেরিয়ে আছে, কেউ বেস পেয়ারিং করে আছে। তো এই যে ইনফরমেশন গুলো, তারপর 4 ওয়ে জাংশনটা কিরকম আছে, মানে যে এখানে, বা যদি আমি আমার স্ট্রাকচার ছাড়া অন্য স্ট্রাকচারের ক্ষেত্রে বলি, তো আমরা এই ইনফরমেশন গুলো জানতে পারি যে আসলে আরএনএটা কিভাবে এই মলিকুলটা বিভিন্ন নিউক্লিওটাইড কিভাবে ফোল্ডিং করতেছে, বা ওভারঅল কি রকম ফোল্ডিং আছে, সবকিছু সম্বন্ধে আমরা একটা বিস্তর জ্ঞান পাই। তো যদিও জেনারেলি যেটা হয় যে যদিও বিভিন্ন স্ট্রেন তৈরি হয়, তো অ্যাবসলিউটলি যে কনজার্ভ থাকে বা হাইলি কনজার্ভ যে অংশগুলো থাকে সেগুলো সাধারণত চেঞ্জ হয় না। তো যার কারণে ওই স্ট্রাকচারাল অংশগুলো জানার কারণে আমরা অটোমেটিকলি কি করতে পারি যে আমরা সায়েন্টিস্টরা বা অন্যান্য যারা এই বিভিন্ন মাইক্রোবায়োলজি বা অন্যান্য ফিল্ডে বা ড্রাগ ডেভেলপমেন্ট ফিল্ডে যারা কাজ করতেছে, তো তারা হচ্ছে যে বা ভাইরাল রিসার্চ করতেছে, তারা কি করতে পারে, এমন কিছু ড্রাগ তারা ডেভেলপ করতে পারে, বা এমন কিছু হচ্ছে যেমন প্রোটিন বেসড হতে পারে সেটা, কিন্তু এমন কিছু ড্রাগ তারা ডেভেলপ করতে পারে যেটা হচ্ছে লং টার্মে হচ্ছে এটাকে বন্ধ করতে পারবে। আচ্ছা, বুঝতে পারছি। আলটিমেটলি ড্রাগ ডিজাইন করে আমরা ভাইরাসের এগেইনস্টে ফাইট করতে পারি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। তো অনেক কিছু সহজে আমরা বোঝার চেষ্টা করলাম। আর এমনি আমাদের দর্শকদের জন্য আপনার যদি কোনো ফাইনাল মেসেজ থাকে বা টেক হোম মেসেজ বাংলাদেশি স্টুডেন্টস বা সায়েন্স ইন্টারেস্টেড জেনারেল পিপলের জন্য। আমার এখানে 2টা মেসেজ আছে, আমি 2টা মেসেজ দিতে চাই। আমি পার্সোনালি বেশিরভাগ ক্ষেত্রে মানুষজনকে 2টা জিনিস খুবই বলি। একটা বিষয় হচ্ছে যারা এখন হাই স্কুলে পড়ে, হাই স্কুলে বলতে আমি বলবো যে ইন্টারমিডিয়েটে যারা পড়ে, সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছে বা ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়াশোনা করার আরো ইচ্ছা, বা যারা অনার্সে ভর্তি হয়েছে, তাদের জন্য আমার কথা হচ্ছে যে যদি এটা বিশেষভাবে আমি বলবো যে অনার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য, যে যখন আমার খুব ইচ্ছা রিসার্চ করার, হায়ার স্টাডি করার জন্য, তো আমি এই বিষয়টা অনেকটা খেয়াল করেছি যে হয়তো বাংলাদেশে আমাদের রিসোর্সের অভাব থাকার কারণে অনেক ছাত্ররা যাদের সিজিপিএ একটু কম থাকে, তারা একটু ভয় পায় যে আমি কি আসলে পারবো, মনে হয় রিসার্চটা শুধুমাত্র আমার ক্লাসের টপারদের জন্য বা ফার্স্ট কিছু খুবই ভালো স্টুডেন্টদের জন্য, যেটাকে আমরা গতানুগতিক ভাবে আমি বলি। আমি অবশ্যই তাদেরকে খারাপ বলতেছি না, যে যারা খুব ভালো রেজাল্ট, তারা অবশ্যই ভালো, খুবই ভালো। আমি কে ভালো কে খারাপ এটার দিকে যাচ্ছি না। আমি শুধুমাত্র বলছি যে যারা হচ্ছে যাদের সিজিপিএ কম আছে, আমি তাদেরকে বলবো কম থাকলে অনেক কারণে কম হতে পারে, সেদিকেও আমি যাচ্ছি না। নিজের কষ্ট পাওয়ার এখানে নিজের আশা হারানোর কোনো দরকার নেই। যদি কেউ ইচ্ছা থাকে, উপায় আছে, সে ভবিষ্যতে অনেক ভালো করতে পারবে রিসার্চে। যদি এখানে বাইরের দেশে অনেক ধরনের রিসার্চ হয়, অনেক ধরনের আছে, যখন হবে যে কোনো কিছু করা সম্ভব।
তো সুতরাং রেজাল্ট কখনোই কারোর জন্য বাধা না, এটা একটা বিষয়। আর সেকেন্ড আরেকটা বিষয় আমি বলবো যে অনেক সময় যখন ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমাদের দেশের ছাত্রছাত্রীরা অনার্সে ভর্তি হয়, অনেকে ডিপ্রেসড হয়ে যায়। দেখা গেল সে হয়তোবা খুব ভালো একটা গতানুগতিকভাবে ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার চিন্তা করেছে, বা তার একটা ইন্টারেস্ট আছে। যেমন আমি মনে হচ্ছে একজনের ইচ্ছা ছিল ফার্মাসিতে পড়বে কিংবা সে বায়োকেমিস্ট্রিতে পড়বে, কিন্তু পড়তে পারেনি, সে হয়তোবা অন্য কোনো একটা রিলেভেন্ট সাবজেক্টে ভর্তি হয়েছে। তাহলে সম্ভব। কারণ কি, যে আসলে রিসার্চ গুলো এরকম ভাবে চলে না যে শুধুমাত্র বায়োকেমিস্ট্রি শুধু বায়োকেমিস্ট্রির কাজ করে, বা একজন কম্পিউটার সায়েন্সের লোক শুধু কম্পিউটার সায়েন্সের কাজ করে। যেমন এই বছর আমরা দেখতে পারি, এই বছর নোবেল পুরস্কার যিনি পেয়েছেন উনি আসলে বায়োকেমিস্ট্রির লোক না, কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছেন আলফা ফোল্ড 3 মডেল আলফা ফোল্ডের জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছেন। তো আমি বলবো যে অপশন আছে, আশাহত হওয়ার কারণ নেই। আমরা মানে যে কোনো এই ওয়ার্ল্ডে যে কোনো কিছু করা সম্ভব আমাদের যদি ইচ্ছা থাকে। থ্যাংক ইউ সো মাচ নবদা, আমাদের এই প্ল্যাটফর্মে এসে আপনার গবেষণাটি শেয়ার করার জন্য। আর ধন্যবাদ সবাইকে আমাদের সাথে জয়েন করার জন্য, দেখার জন্য।